একজন সবজিওয়ালা প্রতিদিন আমাদের বাড়িতে সবজি দিতে আসতেন। তিনি আমাকে প্রতিদিনই মূলো খাওয়ার কথা বলতেন। ম্যাডাম, এটা খেলে আপনার সন্তান হবে। আমার বিয়ের 15 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনো সন্তান হয়নি। কারণ লোকে বলে আমার স্বামী কোনোদিনও বাবাই হতে পারবে না। যদিও সত্যিটা আমি জানি না, কারণ তিনি আমাকে ভীষণ ভালোবাসা দিতেন। কিন্তু যখন সবজিওয়ালার কাছ থেকে মূলো নিয়ে খেতে শুরু করলাম, তখন থেকে আমার স্বামী আমাকে আরও বেশি ভালোবাসা দিতে শুরু করেন। শুধু তার একটা বদ অভ্যাস ছিল যে সে প্রতি রাতে আমার চোখ বেঁধে দিত। আমার কাছে এটা ভীষণ অদ্ভুত মনে হতো, কিন্তু ও আমাকে কসম দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে মানা করেছিল। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই তাকে কোনো প্রশ্ন করিনি। কিন্তু সারাদিন কাজের জন্য বাইরেই থাকতেন, আর রাতের বেলা ঘরে এসে আমার চোখ বেঁধে দিতেন। এতে আমার ভীষণ অবাক লাগতো, কিন্তু তবুও চুপ করে থাকতাম। কারণ আমার স্বামী আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল, এবং আমি আমার স্বামীর কথা ফেলতে পারিনি। ছোটবেলা থেকে বাড়ির সবাই আমাকে স্বামী আর শ্বশুরবাড়ির লোকেদের সম্মান করতে এবং ঘরের কাজকর্মর বিষয়ে শিখিয়েছিল, তাই আমি সবাইকে সম্মান করতাম। কিন্তু 15 বছর পার হওয়ার পরেও আমার কোনো সন্তান হয়নি। তাই আমার শাশুড়ি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করে। আমি ভয়ে ভয়ে থাকতাম যে আমার শাশুড়ি হয়তো আমাকে বন্ধ্যা বলে কটূক্তি করবে এবং আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাই আমি শাশুড়ির সব কথা মেনে চলতাম। কিন্তু যখন থেকে সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনতে শুরু করি, তখন থেকেই তিনি আমাকে জিজ্ঞেস করতেন কেন আমার এতদিনেও সন্তান হয়নি। এটা ঈশ্বরের ইচ্ছা বলে আমি সবসময় এড়িয়ে যেতাম। আর সত্যিই তো, এটা ঈশ্বরের হাতে। এতে আমি বা আমার স্বামী কিছুই করতে পারবো না। একদিন সবজিওয়ালা আমাকে একা পেয়ে বলল, ম্যাডাম, আপনি কি জানেন কিছু কিছু লোক মহিলাদের তন্ত্রমন্ত্রের দ্বারা ক্ষতি করে, তাই তাদের বাচ্চা হয় না। প্রায় বিবাহিত মহিলারা বিয়ের পরে এর সম্মুখীন হন, যে কারণে তারা আর সন্তান ধারণ করতে পারে না। আমাদের ওখানে এমন একটা মূলোর বাগান আছে, যা যে কোনো বয়স্ক মহিলাকে খাওয়ানো হলে সেও প্রেগনেন্ট হয়ে যায়। সবজিওয়ালার কথা শুনে সন্দেহের চোখে তার দিকে তাকালাম। এটা কি ধরনের চিকিৎসা বলুন তো? মূলা খেয়ে কেউ গর্ভবতী হয় নাকি? তার কথা আমার একটুও বিশ্বাস হয়নি। আমি শিক্ষিত, তাই এসব ভুলভাল কথা একদমই বিশ্বাস করিনি। তোমার কি আমাকে পাগল মনে হয়? তুমি যা বলবে তাই বিশ্বাস করব? আমার শাশুড়ি যদি এসব জানতে পারে, তাহলে তিনি তার ছেলেকে দিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার একটুও দেরি করবেন না। তিনি এখনই আমার দিকে এমনভাবে তাকান যে সন্তান জন্ম দেওয়ার মনে হয় আমার হাতে। না দাদা, আমি কখনো এসব করব না। আমি তাকে মুখের উপর না বলে দিলাম, কিন্তু আমার না করা সত্ত্বেও সে আমাকে প্রতিদিনই এই একই কথা বলতে থাকলো। আরে ম্যাডাম, ভয় পাচ্ছেন কেন? আর জানেন তো, আপনার দিকে ওভাবে তাকান কারণ তিনি নাতি নাতনি চান। আপনি যদি একবার প্রেগনেন্ট হয়ে যান, তাহলে দেখবেন তিনি সারাদিনই আপনারই গুণগান করবে। আর এসব কথা শাশুড়িকে বলার কি দরকার? আমি যদি কাউকে না বলি, আর আপনিও যদি কাউকে না বলেন, তাহলে তারা এসব জানবে কিভাবে? আপনি শুধু শুধু এত কিছু ভাবছেন। একবার ট্রাই করে দেখুন। সবজিওয়ালা আমাকে আমার সত্যিটা দেখিয়ে চিন্তায় ফেলে দিল। আমি তার কাছ থেকে ভাবার সময় চাইলাম। আজকে আমাকে ভাবার সময় দাও, এই বলে আমি আমার রুমে চলে গেলাম। যখন আমি ভাবার জন্য সময় চাইলাম, তখন মনে হলো সবজিওয়ালা ভীষণ অস্থির হয়ে পড়েন এবং বলেন, আপনি শুধু হ্যাঁ করুন। আমাকে হ্যাঁ বলানোর পিছনে এর কি উদ্দেশ্য? কিন্তু এর কথার মধ্যে একটা দম আছে। আমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না, শুধু সন্তান হওয়ার জন্যে মূলো খেতে হবে। আমি অনেক টোটকা ব্যবহার করেছি, না হয় আর একটা করে দেখব। পরের দিন আমি তাকে হ্যাঁ বললাম। এই কথা শোনার সাথে সাথে তার মুখে একটা অদ্ভুত হাসি লক্ষ্য করলাম। আমি রাজি হয়েছিলাম, কারণ আমার একটা সন্তান চাই। তাই না চাওয়া সত্ত্বেও আমাকে এই কথা বিশ্বাস করতে হয়। এখন আমি সবাইকে লুকিয়ে মূলো খাওয়া শুরু করেছি। সবজিওয়ালা সবজি দিতে এসেই এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেলেই
তাড়াতাড়ি মূলোটা আমাকে দিত, যেটা আমি তাড়াতাড়ি লুকিয়ে খেয়ে ফেলতাম। আর যখন থেকে আমি সেই সবজিওয়ালার কাছ থেকে মূলো নিয়ে খেতে শুরু করেছি, তখন থেকেই নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছি। আমি আমার শরীরে পরিবর্তনগুলো বুঝতে পারছি। আমার মনে হচ্ছে আমার শাশুড়ি আমার দিকে নজর রাখছেন। সেদিন যখন সবজিওয়ালা আমাকে মূলো দিতে এলো, আমি মূলোটা নিয়ে ঘুরেই আমার শাশুড়িকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি আমার দিকে তাকিয়েছিলেন। তাকে এভাবে হঠাৎ দেখে ভয়ে আর আতঙ্কে আমার ঘাম ঝরতে লাগলো। তিনি তার শাড়ির আঁচল দিয়ে আমার ঠোঁটের কাছে কিছু পরিষ্কার করলেন। বৌমা, তোমার যদি মূলো এতই পছন্দ, তাহলে ভিতরে নিয়ে গিয়ে খাও। এখানে রাস্তায় দাঁড়িয়ে রাক্ষসের মতো খাওয়ার কি দরকার আছে? তোমার মা কি তোমাকে এতটুকু শিক্ষা দেয়নি? কি দেখছো আমার মুখের দিকে? তাড়াতাড়ি যাও, ঘরে গিয়ে রান্না করো। আমার শাশুড়ির রাগ দেখে আমি বুঝতে পারলাম যে উনি বুঝতে পেরে গেছে যে আমি সবজিওয়ালার কাছ থেকে মূলো কিনে খাই। তাই তাড়াতাড়ি শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে রান্না করতে রান্নাঘরে চলে গেলাম। কিন্তু আমি বুঝতে পেরেছি শাশুড়িকে হঠাৎ দেখে আমার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যার কারণে শাশুড়ি নিশ্চয়ই খারাপ কিছু সন্দেহ করেছেন। আমি মনে মনে ভেবে নিয়েছি, আজকের পর যদি এমন পরিস্থিতি হয় তাহলে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করব। আজকাল আমার স্বামীও আমার পিছনে টাইম দিত, তাই আমি খুব খুশি। কিন্তু চোখ বাঁধা থাকার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। এখন আমি তাড়াতাড়ি করে শাশুড়ির সব কাজ করে দিতাম। এই সময় খুব আশ্চর্য একটা ঘটনা ঘটেছে। শাশুড়ি আমাদের বাড়ির পিছনের কোয়ার্টারে সবজিওয়ালাকে থাকতে দিয়েছেন। এখন তিনি প্রতিদিনই ভোরে গিয়ে তাজা শাকসবজি নিয়ে আসতেন। আমার শাশুড়ির কাজকর্ম কিছুটা অদ্ভুত, কিন্তু এনারা গ্রামের সবচেয়ে ধনী মানুষ। এনাদের নিজস্ব বাংলো ছিল, তাই এরা মাঝে মাঝে খুশি হয়ে গরিবদের বিভিন্ন জিনিস দান করতেন। তাই আমি এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামাইনি। কিন্তু আমার মনে হচ্ছে যে শাশুড়ি আমার দিকে নজর রাখছে, কারণ আমি যেখানে যেতাম শাশুড়ি কিভাবে যেন সেই জায়গায় পৌঁছে যেত। আর এখন শাশুড়ি বাড়িতে সবজিওয়ালাকে আশ্রয় দেওয়ায় এসব ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা করত, কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না। আমার মনে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আসতে শুরু করে। যেমন মনে হতো সবজিওয়ালা আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে, কিন্তু এই সব নিজের মনের ভুল বলেই মনে হতো। মূলো খেতে শুরু করেছি 1 মাস হয়ে গেছে। একদিন আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে যা শুনলাম তাতে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম এবং একান্তে সবজিওয়ালাকে ডেকে তাকে টাকা দিয়ে ধন্যবাদ জানালাম। আমাকে এত খুশি দেখে সবজিওয়ালাও মুচকি হেসে বললেন, ম্যাডাম, আমি টাকা চাই না, অন্য কিছু চাই। সে সময় আমি এত খুশি ছিলাম যে আমি তাড়াতাড়ি রাজি হয়ে যাই এবং তাকে বলি, যা চাইবে তাই পাবে। কি চাও বলো? আমি তাকে কথা জিজ্ঞেস করতেই সে মুচকি মুচকি হাসতে লাগলো। ম্যাডাম, এটা আমার জন্যই হয়েছে, তাই আমি এর ভালোই দাম নেব। আমি যা চাই আপনি এখন তা দিতে পারবেন না। অপেক্ষা করুন, সময় হলে আমি নিজেই বলে দেব। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে রোজ যে মূল্য দেই সেটা না খাওয়ার কথা ভুলেও ভাববেন না, না হলে সন্তানকে হারাবেন। আমি এখন এর থেকে বেশি কিছু বলতে পারবো না। সে তার কথা বলেই চলে গেল, কিন্তু আমার আনন্দ নষ্ট করে গেল। এখন তো আমি ভুল করে মূলো না খাওয়ার কথা ভাবতে পারি না, কারণ এত বছর পর আমি এই সুখ পেয়েছি। খুশিতে আমার শাশুড়ি সবাইকে মিষ্টি বিতরণ করে, গরিবদের বিভিন্ন জিনিস দান করতে লাগলেন। আমাদের বাংলোটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এই খুশিতে পুরো গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানোর আয়োজন করা হয়েছে। শাশুড়িকে এত খুশি দেখে আমার চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে এসেছিল। হয়তো গর্ভবতী হওয়ার কারণে আমার শরীরে পরিবর্তন এসেছে, যার কারণে আমি কখনো কাঁদতাম, কখনো হাসতাম, আবার কখনো কারণ ছাড়াই রেগে যেতাম। এই সময় শাশুড়ি আমার খুব যত্ন নিতেন। আমার জন্য একজন কাজের মেয়েও রাখা হলো। হঠাৎ করে সবাই আমার যত্ন নিতে লাগলো। ওই সবজিওয়ালা ঠিকই বলেছিল যে আমি প্রেগনেন্ট হয়েছি শুনলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর সত্যি সব কিছু ঠিক হয়ে গেছে।
শাশুড়ি এখন আমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতেন, কিন্তু এখন রোজ আমাকে মূলো খেতে হবে। তবে এখন সবজিওয়ালার কিছু না কিছু শর্ত থাকতো। যেমন একদিন সে আমাকে তার পা টিপে দিতে বলল। এসব করতে গিয়ে আমি বেশ টেনশনে থাকতাম। আমার শাশুড়ি বা আমার স্বামী যদি এ বিষয়ে জানতে পারে, তাহলে আমার বদনাম হয়ে যাবে। আর এটাই ভাববে যে আমার সন্তান অবৈধ। তাই আমি এসব হতে দিতে পারি না। আমি মনে মনে ঠিক করে নিলাম, কিছু একটা তো করতে হবে, না হলে আমি পুরো ফেঁসে যাব। মনে মনে ঠিক করে নিলাম আর মূলো খাবো না, তাহলে সবজিওয়ালা আমাকে আর কোনো শর্তও দিতে পারবে না। পরের দিন আমি মূলো খেতে চাইলাম না। তখন সবজিওয়ালা বিরক্ত হয়ে বললেন, দেখুন ম্যাডাম, আপনি আমার শর্ত মানার ভয়ে যদি মূলো না খান, তাহলে আপনারই ক্ষতি হবে। এখন তো আমি শুধু আপনাকে আমার কাপড় চোপড় ধুয়ে দিতে বলছি, কিন্তু আপনি যদি সন্ধ্যাবেলা নিজেই আমার কাছে ফিরে আসেন, তাহলে শুধু আমাকে খাবার রান্না করেই না, খাইয়ে দিতে হবে। আমি ভাবতে লাগলাম, সে তো সরাসরি আমাকে হুমকি দিচ্ছে। আমি তার কাছে ফিরে আসবই। তোমার একটু লজ্জা নেই না? আমি বিবাহিত এবং প্রেগনেন্ট। আমি রেগে গিয়ে বললাম, তুমি আর তোমার শর্ত তোমার কাছেই রাখো। তাতে কি হয়েছে ম্যাডাম? আপনি যে প্রেগনেন্ট হয়েছেন সেটাও আমার কারণেই হয়েছে। আমি যদি এর বিনিময়ে কিছু চাই, তাহলে তো আপনার সেটা করে দেওয়া উচিত। আমি তো আপনাকে রাতে আমার কাছে ঘুমাতে বলিনি, সবজিওয়ালা বললেন। আমি রেগে বললাম, তুমি যা খুশি করো, আমি মূলো খাচ্ছি না, বলে রুমে চলে গেলাম। ঘণ্টাখানেক পরে কোমরে ও পেটে প্রচণ্ড ব্যথা করতে লাগলো। শাশুড়ির দাইকে ডাকলেন, কিন্তু কোনো আরাম হলো না। হঠাৎ সে সবজিওয়ালা আমার জানলায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি সবাইকে রুম থেকে বাইরে বেরিয়ে যেতে বললাম, আর সে তাড়াতাড়ি আমার ঘরে এসে আমাকে মূলো দিয়ে গেলেন। আর মূলো খাওয়ার 10 মিনিটের মধ্যে আমি পুরো সুস্থ হয়ে গেলাম। মূলোর সাথে সাথে আমি ওষুধও খেয়েছিলাম। আর সত্যি সত্যি আমাকে তাকে রান্না করে খাইয়ে দিতে হলো। শাশুড়ি আমাকে রান্না করতে মানা করেছিল, কিন্তু তাকে বললাম, আমি এখন ঠিক আছি। অনেক কষ্টে উঠে রান্না করতে লাগলাম। আর কাপড় ধুয়ে আয়রনটা কাজের মহিলাকে দিয়েই করিয়ে রাখলাম এবং নিজে তাকে দিতে গেলাম। আর এরপর থেকে এটাই চলতে লাগলো। এখন আমার ৮ম মাস। সবাই বাচ্চার জন্য বিভিন্ন জিনিস কেনাকাটা করছিল। আর আমিও খুশি ছিলাম যে একবার সন্তানের জন্ম হয়ে গেলে এই সবজিওয়ালার এমন অবস্থা করব যে ও সারা জীবন মনে রাখবে। যাই হোক, কিছুদিন থেকে আমার দিন খুব কষ্টে যাচ্ছিল, কারণ আমার স্বামীর পরিবর্তে একজন সবজিওয়ালার সমস্ত কাজ করতে হচ্ছিল, তাও গোপনে, যাতে আমার সন্তান নিরাপদে এই পৃথিবীতে আসতে পারে। কিন্তু সেই সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। একদিন আমার পা ফুলে উঠেছে, তাই আমি উঠানে বসে দাসীকে দিয়ে পা মালিশ করাচ্ছিলাম। এমন সময় বাইরে থেকে আওয়াজ আসতে লাগলো। আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি সেখানে সবজিওয়ালা এবং আমার শাশুড়ি দুজনে দুজনের সঙ্গে ঝগড়া করছে। আমি অবাক হয়ে শাশুড়ি আর সবজিওয়ালার দিকে তাকালাম। শাশুড়ি সবজিওয়ালাকে বেরিয়ে যেতে ইশারা করলে, কিন্তু সে তার জায়গা থেকে নড়ল না, সেখানেই দাঁড়িয়ে রইল। আমি সবজিওয়ালার উপর খুব রেগে গেছিলাম, কারণ সে শুধু আমাকে না, বাড়ির সবাইকে আদেশ করতে শুরু করেছে। এই সবের কারণে কি, সে কি প্রমাণ করতে চায়? তারপর হঠাৎ সে আমার কাছে এসে বলল, তোমার পেটে যে সন্তান সেটা আমার। কথা শোনার পর আমার অন্তরাত্মা কেঁপে উঠল, ভয়ে শরীর কাঁপতে লাগলো। সে এসব কি বলছে? সে আমার সন্তানের বাবা? এটা কিভাবে হতে পারে? সবজিওয়ালা একই ধরনের নাটক শুরু করেছে, নাকি শুধু হুমকি দিচ্ছে? এটা ভাবতে লাগলাম। আর ভাবতে লাগলাম, মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে না তো? শাশুড়ি রেগে গিয়ে তাকে থাপ্পড় মারেন এবং তার হাত ধরে অন্য জায়গায় টেনে নিয়ে গিয়ে ঘর থেকে একটা খবরের কাগজে মুড়িয়ে কিছু দেন। আমি যতদূর বুঝতে পারছি, এটা একমাত্র টাকা হতে পারে। তাহলে সে কি সত্যি বলছিল? শাশুড়ি কি সত্যি টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলল ওকে? এই বাচ্চাটা কি সত্যি আমার স্বামীর না, সবজিওয়ালার? এই সব যদি সত্যি হয়, তাহলে শাশুড়ি কি ইচ্ছা করে নিজের এসব করিয়েছিলেন? কিন্তু কেন সে এটা করবেন? কেন সে তার নিজের ছেলের বউয়ের সাথে
এমনটা করে একটা অবৈধ সন্তানের জন্ম দিতে চাইবেন? তার উপরে আর একটা কথা, আমার স্বামী কি তার মায়ের সত্যিটা জানতেন? সেও কি এই সবের সাথে জড়িত? কিন্তু একজন বিবাহিত পুরুষ কিভাবে তার স্ত্রীকে অন্য কাউকে দেয়? এসব ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পরের দিন আমার খুব জ্বর। সবাই আমার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছিল। আমার স্বামী যেভাবে আমার জন্য টেনশন করছিল, তাতে আমি অনুমান করলাম যে তিনি তার মায়ের সত্যিটা জানে না। তবুও আমাকে নিশ্চিত হতে হবে যে এই বাচ্চাটা সত্যি সবজিওয়ালার না আমার স্বামীর। কারণ আমার এমন কোনো ঘটনা মনে পড়ছে না, আর আমি আমার স্বামীকে সরাসরি জিজ্ঞেসও করতে লজ্জা পাচ্ছি। কিন্তু একদিন শাশুড়ি বাড়িতে ছিলেন না, কোনো চাকরকেও দেখতে পেলাম না। আর আমার স্বামী তো রাতেই আসেন। আমি সবেমাত্র ঘরে ঢুকেছি, এমন সময় হঠাৎ আমার ঘরে কেউ এলো। আমি তাকে দেখার আগেই সে আমার মুখে রুমাল চেপে ধরল, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। যখন চোখ খুললাম দেখি আমি একটা সুন্দর ঘরে শুয়ে আছি। আমি ভয়ে ভয়ে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু খুলতে পারলাম না। তাই বিছানায় বসে কাঁদতে লাগলাম। আমি বুঝতে পারছি এ সবই ওই সবজিওয়ালার কাজ। সম্ভবত শাশুড়িও এসবের সঙ্গে জড়িত। জানি না তারা দুজন আমার সাথে কি করতে চান। প্রথমে মূলো খাইয়ে কি জানি কি করেছে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তারপর সে আমাকে ব্ল্যাকমেল করে এবং পরে আমার শাশুড়ি সবজিওয়ালার কথা মেনে অনেক টাকা দেয়, এবং তা সত্ত্বেও শাশুড়ি আমার এত যত্ন নেওয়া আমার চিন্তার বাইরে। এখন আবার আমার কিডন্যাপ হওয়া, সব কিছু কেমন একটা অদ্ভুত লাগছে আমার কাছে। আর যদি আমার নিখোঁজ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই আমাকে চরিত্রহীন বলবে। ভাবতে ভাবতে কান্না করতে লাগলাম। এমন সময় হঠাৎ দরজা খুলে গেল। আমার সন্দেহের মতোই সবজিওয়ালা ভিতরে ঢুকলো। ওকে দেখা মাত্রই আমি ওর সামনে হাত জোড় করে বললাম, আমাকে যেতে দিও। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সারা দুনিয়ার সামনে আমার বদনাম করছো? আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু সে চুপচাপ বসে আমার কথা শুনছিল আর মনোযোগ দিয়ে আমাকে দেখছিল। দেখো, তুমি যত টাকা চাও আমি দিতে রাজি, কিন্তু আমার সাথে এরকম করো না, আমাকে এভাবে বদনাম করো না। আমি এখনই বাড়ি ফিরে না গেলে সবাই আমাকে চরিত্রহীন বলবে। আমি তোমার সামনে হাত জোড় করে আমার সম্মান ভিক্ষা চাইছি, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সব কথা শুনবো এবং সব কাজও করে দেবো, কিন্তু আমাকে যেতে দাও। আমার সব কথা মনোযোগ দিয়ে শুনে সে হঠাৎ হাসলো। তারপর বলল, সত্যিটা জানার পর তুমি নিজের ইচ্ছাতেই এসব করবে, তাই এটা নিয়ে আমি চিন্তিত না। তবে আমি এখন যা বলতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো, কারণ এখন যেসব কথা বলবো তাও প্রমাণ দেখাবো। সত্যি কথা বলার পর আমি নিজেই তোমাকে বাড়ি রেখে আসব। কিন্তু এরপর তুমি ওই বাড়িতে আর যেতে চাইবে তো? এরপর সবজিওয়ালা বলতে শুরু করলো, আমার বাবা একজন মাতাল ছিলেন। তিনি নেশা করেন, নিজের মেয়েকে জুয়ায় হেরে বসেন। এরপর যখন লোকেরা তাকে নিতে আসে, আমি আমার বোনকে বাঁচাতে আমার বাবাকে তাদের হাতে তুলে দিই আর বলি, তোমরা চাইলে এনাকে মেরে ফেলো, কিন্তু আমার বোনকে ছেড়ে দাও। কিন্তু ওই চারজনই রাজি হলো না। তাই আমি লাঠি দিয়ে তাদের মাথা মেরে আমার বোনকে নিয়ে বাংলোর নন্দিনী মাসির কাছে গেলাম। আমি তাকে সাহায্যের জন্য অনুরোধ করলে তিনি আমার সামনে একটি শর্ত রাখেন, কিন্তু ওনার শর্ত না শুনে আমি রাজি হয়ে যাই। তিনি ওই লোকদের সাথে আমার বাবাকে পুলিশে ধরিয়ে দেন। তারপর তাদের জেল হলে নেশার অভাবে বাবা সেখানে আত্মহত্যা করেন। এরপর আমি আমার বোনকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই, কিন্তু পরে নন্দিনী মাসির শর্ত শুনে আমি হতবাক হয়ে যাই। কিন্তু আমাকে তার কথা মানতেই হতো। মাসির ছেলে রূপম, সে কোনোদিনও বাবা হতে পারবে না। এর আগে তার 3বার তালাক হয়েছে। সবার সামনে তার ছেলের বিয়ে হয়েছিল, কিন্তু বাস্তবে বিয়েটা আমার আর তোমার হয়েছিল। আমার নামও রূপম। মাসি বলেছিলেন তাড়াতাড়ি সন্তান নেওয়া যাবে না, যার কারণে তুমিও তার হাতে থাকবে। যখন রূপম তোমার চোখ বেঁধে দিত, আমি ঘরে আসতাম এবং সে চলে যেত। সে শুধু
ভালো স্বামী হওয়ার অভিনয় করত। প্রথম দিকে আমি মূলোর মধ্যে এক ধরনের ওষুধ ছিটিয়ে দিতাম যাতে তুমি শক্তি পাও এবং প্রেগনেন্ট না হও। কিন্তু যখন নন্দিনী মাসি বললেন এখন সন্তান দরকার, তখন আমি ওষুধটি বদলে দিই। কিন্তু তুমি যখন প্রেগনেন্ট হয়ে গেলে আমি ওষুধ ছিটানো বন্ধ করে দিই, কারণ ঔষধ সন্তানের ক্ষতি করতে পারে। আর আমার সন্তানের ক্ষতি করে আমি কি পাবো? সেদিনই তুমি যখন মূলো খেতে অস্বীকার করেছিলে, তখন আমি ভয় পেয়েছিলাম যে আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে। তাই আমি এত কিছু বলেছিলাম। কিন্তু যখন তুমি সমস্যায় পড়লে, তখন আমি বুঝতে পারি যে প্রেগনেন্সির প্রাথমিক পর্যায়ে এরকম হয়। আর তুমি যখন আমার কাজ করতে, তখন আমার খুব ভালো লাগতো। মন চাইতো আমার সন্তানকে অনুভব করি, কিন্তু আমি তা করতে পারিনি। সেই জন্যে এইসব নাটক করতে হয়েছে। আমি সেদিন নন্দিনী মাসিকে বলেছিলাম আমি আর নাটক করতে পারছি না, আমার বাচ্চা হবে। তাই আমি আমার স্ত্রীকে সত্যিটা বলতে চাই, কারণ তুমি আমাকে ঘৃণা করতে শুরু করেছিলে, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। মাসি আমাকে টাকা দিয়ে হুমকি দেয় যে আমি যদি এরকম কিছু করি তাহলে সে আমাদের বাচ্চাকে মেরে ফেলবে। তাই আমি ভয় পেয়ে সেখান থেকে চলে যাই। কিন্তু এখন তোমাকে ওখানে রাখা বিপজ্জনক, তাই তোমাকে কিডন্যাপ করলাম। এখানে নন্দিনী মাসি কিছুই করতে পারবে না। সে জানে আমি তোমাকে কিডন্যাপ করেছি, আর তোমাকে নিয়ে তার তেমন চিন্তাই নেই। সে তো শুধু বাচ্চাকে দেখিয়ে সকলের কাছে প্রমাণ করতে চায় যে তার ছেলের কোনো দোষ নেই। ওই মেয়েরই বাচ্চা হতো না, আর সমাজে ছেলের সম্মান বাঁচাতেই তিনি এই নাটক করেছিলেন। তিনি যখন চুপ করলেন, আমি জিন্দা লাশের মতো সেখানে বসে বললাম, আমার শাশুড়ি যেভাবে আমাকে ঠকিয়েছে, শুধু সে একাই নয়, আমার নিজের স্বামীও আমাকে ঠকিয়েছে। কিন্তু তিনি আমার পাশে আছে দেখে আমি কিছুটা ভরসা পাচ্ছিলাম। এখন আমি আর সেখানে থাকতে চাই না, তবে আমি এই মা ছেলের সত্যিটা সারা বিশ্বকে দেখাতে চাই। আমি তার সাথে শহরে থাকছি। নন্দিনী মাসি আমাদের কাছে এসে মুখ না খোলার হুমকি দিয়েছিলেন। আমার ছেলে জন্ম হলে আমি আমার স্বামী আর ছেলের ডিএনএ টেস্ট করিয়েছি, আর গ্রামে গিয়ে সবাইকে নন্দিনী আসল চেহারা দেখালাম। সে তার ছেলের সত্যিটা লুকানোর জন্য আমাকে আমার স্বামীর কাছ থেকে দূরে রেখেছিল। সবাই নন্দিনী মাসি আর তার ছেলের গায়ে থুতু দিতে লাগলো। তাই তারা দুজনেই সেই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এখন আমি এবং আমার স্বামী এই গ্রামেই থাকি। আমরা দুজনেই আমাদের জীবনে খুব সুখী। আমার স্বামী তো তার বোনের জীবন বাঁচাতে এসব করেছে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি, এবং সে তো বরাবরের মতো আমার সাথেই ছিল। আর আপনারা বলুন বন্ধুরা, আমি কি ঠিক কাজ করেছি না ভুল? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।